নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের যেখানে নিয়ে যাব তার আলাদা করে কোনো ভূমিকার প্রয়োজন নেই। যার সঙ্গে জড়িয়ে আছে রামকৃষ্ণদেব, সারদামা ও স্বামী বিবেকানন্দর নাম। ঠিক ধরেছ, আমরা কথা বলছি কলকাতার কাছেই হাওড়া জেলায় অবস্থিত মহান তীর্থস্থান বেলুড় মঠের কথা। আর তোমরা দেখছো তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল রূপাস ওয়ার্ল্ড। এই ভিডিওতে থাকছে বেলুড় মঠের অজানা ইতিহাস। 2024-এ কখন খোলা থাকছে, ভোগ কিভাবে পাবে, কুপন মূল্যই বা কত। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা। আমরা এখন দাঁড়িয়ে আছি বেলুড় মঠ মেইন গেটের সামনে। বাস বা গাড়িতে আসলে নামতে হয় এই গেটে, কিন্তু গঙ্গা পার করে আসলে প্রবেশ করতে হয় অন্য গেট দিয়ে। যেমনটা আমরা এসেছি, তাহলে চলো দেখেই নি, কথা দিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি। এই গেট দিয়েই মঠের ভিতরে প্রবেশ করব। মঠের টাইমিংটা একটু বলে দিই। সারা বছর সকালে গেট খোলা থাকে, প্রতিদিন সকাল 6:30 থেকে বেলা সকাল 11:30 পর্যন্ত, আর বিকালে গরমকালে বিকেল 4টে থেকে রাত 9টা এবং শীতকালে দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। চলুন ঘুরে দেখি মঠের বিভিন্ন অংশগুলি। প্রথমেই নজরে আসলো স্বামী আদ্বৈতানন্দ কনভেনশন সেন্টার। এখন যেটি দেখছেন সেটি হলো সারদানন্দ ভবন, যার আর একটি পরিচয় হলো এটি মঠের হেডকোয়ার্টার। সমস্ত মঠ জুড়েই দেখতে পাওয়া যাবে এইরকম বিভিন্ন কার্যালয়। একটু এগিয়ে গিয়ে শৌচালয় এর পাশেই রয়েছে বিনামূল্যে জুতা রাখবার জায়গা। আপনাকে একটা টোকেন দেওয়া হবে, যেটা যত্ন করে রাখতে হবে। এখানে রয়েছে পানীয় জলের সুব্যবস্থাও।
পথ চলতে চলতে আসুন জেনে নি বেলুড় মঠের ইতিহাসটি। সালটা ছিল 1897। পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো প্রত্যাবর্তন করেন স্বামী বিবেকানন্দ। বিশ্বধর্ম মহাসভায় ভাষণদানের আগে পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন অঞ্চল পর্যটন করেছিলেন ও সেখানকার প্রাচীন মন্দিরগুলির দর্শন করেন। কথিত আছে এই সকল স্থাপত্যের সংমিশ্রণে স্বামী বিবেকানন্দই বেলুড় মঠ স্থাপত্যের পূর্ব পরিকল্পনা রচনা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা ও রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের নকশা প্রস্তুত করেন, যিনি ছিলেন পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তারিখ 16 মার্চ 1935। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করেন। রামকৃষ্ণ মিশন এই মন্দিরের বর্ণনা দেন স্থাপত্যের ঐকতান রূপে। আধুনিক ধর্মস্থান বেলুড় মঠ মন্দির, মসজিদ ও গির্জার স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত। মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত। মূল প্রবেশপথের উপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভিতরের জানালা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি। কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। আবার ভিতরের মেঝেটি কতটা খ্রিস্টান ক্রসের আকারে বিন্যাস। আপনি যদি বেলুড় মঠ থেকে ভোগ প্রসাদ নিতে চান তা অবশ্যই পাবেন, তবে তার জন্য আপনাকে সকাল 11টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে এখানকার মঠ অফিস থেকে। এখন সকাল 10:50, তাহলে চলো আগে কুপনটা কেটে নিই, পরে বাকি জায়গাগুলি ঘুরে দেখাবো। এটাই হলো মঠ অফিসের যাবার গেট। ঢুকেই ঠিক বাঁদিকে অফিস। ভিতরের ফটো বা ভিডিও করার অনুমতি নেই, তাই দেখানো যাচ্ছে না। এখানে ভোগের কুপনের জন্য কোনো নির্দিষ্ট মূল্য নেই। আপনি খুশি হয়ে যা খুশি দিতে পারেন, তবে সর্বনিম্ন মাথাপিছু 25 টাকা। আমাদের কুপন কাটা হয়ে গেছে। আপনার নাম ও ঠিকানা নোট করা হবে এবং টাকাটা অনুদান হিসাবে নেওয়া হবে। ভোগ প্রসাদ খাবার যে হলটি রয়েছে মঠের পিছন দিকে, তার গেটটি সকাল 11:30 বন্ধ করে দেওয়া হয়। আমাদের ঠিক তার আগেই হলো প্রবেশ করতে হবে। এখন সকাল 11টা। আসুন ততক্ষণে মঠের বাকি অংশগুলি ঘুরে দেখি, কারণ ভোগ গ্রহণ করার পর সবাইকে পিছনের গেট দিয়ে বেরিয়ে যেতে হবে। আপনি আর মঠে প্রবেশ করতে পারবেন না, বা ভিতরে থেকে গেলেও বাইরে বেরোতে পারবেন না, যতক্ষণ না বিকালে পুনরায় গেট খোলা হচ্ছে। এখন যে আম গাছটি দেখতে পাচ্ছ বন্ধুরা, তারও রয়েছে এক ইতিহাস। 1898 সালে যখন জমিটি কেনা হয়েছিল তখন প্রথম থেকেই ছিল এই আম গাছটি। শোনা যায় স্বামী বিবেকানন্দর এই গাছতলাটি এতই পছন্দ ছিল যে এর তলায় বসেই শিষ্যদের সঙ্গে কথা বলতেন। এই বিল্ডিংটা হলো মঠের পুরনো মন্দির। 1938 পর্যন্ত এখানেই রামকৃষ্ণ দেবের পুজো উপাসনা করা হতো। আসুন ঘুরে দেখি ভিতরটা। উপরের ঘরটিতেই 1902 সালে রামকৃষ্ণ দেব মহাসমাধি লাভ করেন। এবার আবার চলে আসলাম মেন গেটের দিকে, মঠের মূল প্রাঙ্গণে।
দেখো বন্ধুরা, চারপাশ কত সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো, পাশে গঙ্গার শীতল হাওয়া আপনার মন আর প্রাণে শান্তি নিয়ে আসে। মঠের চারিদিকে এমনই শান্তির পরিবেশ সর্বত্র বিরাজিত। এখন বুঝলাম বন্ধুরা, দূর দূরান্ত থেকে জাতি ধর্ম নির্বিশেষে কেন ছুটে আসে এই বেলুড় মঠে এক ফোঁটা শান্তির খোঁজে। এখন সামনে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছ বন্ধুরা, সন্ধ্যা বেলায় যখন আরতি করা হয় এই স্ক্রিনেই সেটি লাইভ দেখানো হয়। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি আসলে স্বামী বিবেকানন্দের সমাধিস্থল। ওনার ইচ্ছে অনুযায়ী এখানেই তাকে সমাধি দেওয়া হয় ও তার উপর এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে আসলাম গঙ্গার দিকে। এখানেই দেখতে পাবে শ্রী শারদা মায়ের মন্দির। যে স্থানে তার পুতদেহটি অগ্নিতে সমর্পণ করা হয় তার উপরেই এই মন্দিরটি নির্মিত। এবার চলে আসলাম গঙ্গা ঘাটে। সিঁড়ি নেমে গেছে জলে। এতক্ষণে বেশ ভিড় হয়ে গেছে এখানে। চলো সিঁড়ি দিয়ে নেমে যাই জলে। বিশ্বাস করো বন্ধুরা, গঙ্গার শীতল জল যখন আমার পা ছুঁয়ে গেল এক আলাদা শান্তির অনুভূতি অনুভব করলাম, যা অন্য কোনো ঘাটে ফিল হয় না। এটাই এই ঘাটের ম্যাজিক, যা অন্যান্য ঘাট থেকে বেলুড় মঠকে আলাদা করে। আমার মতো অনেকেই দেখলাম জলে পা ডুবিয়ে বসে আছে। এতটাই পবিত্র এখানকার জল, তেমনই পবিত্র মঠের চারপাশ। ঘাট থেকে উত্তর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এসে পৌঁছালাম বিবেকানন্দ মন্দিরের সামনে। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই স্থান যেখানে স্বামী বিবেকানন্দের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। যারা যারা এখানে এসেছো তারা বুঝতেই পারছো এর মাহাত্ম্য। এর পাশেই যে বেল গাছটি দেখতে পাচ্ছ তারও আছে এক ইতিহাস। এটাও ছিল স্বামীজির অত্যন্ত প্রিয়। এই বেল গাছের তলায় তিনি সময় কাটাতে ভালোবাসতেন, তাই তার মৃত্যুর পর এখানেই যেন দাহ করা হয় এমনটাই ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বামীজি। একটু এগিয়ে চোখে পড়বে সমাধিপীঠ। এখানেই শ্রী রামকৃষ্ণের 7 জন শিষ্যকে দাহ করা হয়েছিল।
এদের নামও খোদাই করা আছে এখানে। পাশেই ফুলের বাগানটি আসলে আর একটি পুণ্যভূমি, কারণ এখনো মঠের শিষ্যদের মৃত্যুর পর এখানেই দাহ করা হয়। দেখতে দেখতে ঘড়িতে এখন বাজে প্রায় সকাল 11:25। সময় হয়ে এসেছে গেট বন্ধ হওয়ার, তাই এবার ধীরে ধীরে এগিয়ে যাব ভোগ প্রসাদ ভবনের দিকে। ভোগ গ্রহণ করার হলটি এই দিকে, তাহলে চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ লেখা আছে ওই তো প্রসাদ হাল। এই গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এখান থেকেই হাত ধুয়ে নিতে হবে, তারপর বাদিকের রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। গঙ্গার ধার দিয়ে ছায়া ঘেরা এই পথটিও অত্যন্ত মনোরম ও শীতল। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি প্রসাদ হলের দিকে। এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটি হলো প্রসাদ ভবন। এর পাশেই আছে শৌচালয়। সামনে এই ঘাস উদ্যানটি দেখে আমাদের পা থমকে গেল। এত সুন্দর করে সাজানো যে ছবি তোলার লোভ সংবরণ করতে পারলাম না। আমরা চলে এসেছি প্রসাদ হলের ঠিক সামনে। এই সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করব। বেলুর মঠ প্রসাদ ভবনে আপনাকে স্বাগত। কি সুবিশাল এই হলটি! আনুমানিক 2 থেকে 2.5 হাজার মানুষ একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। এখানকার সুব্যবস্থাও আপনাকে মুগ্ধ করবে। স্টিলের বেঞ্চ ও স্টিলের থালা গ্লাসে প্রসাদ পরিবেশন করা হয়। এখানকার কর্মচারীরাও খুব সুন্দরভাবে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করে চলেছেন।
ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। প্রথমেই চলে এসেছে গরম গরম খিচুড়ি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে খাবার পরিবেশনের সিস্টেমও ইউনিক। এখানে সবকিছুই ট্রলিতে করে দেওয়া হয়। চলে এসেছে পাঁচমেশালি তরকারি, সেটাও গরম গরম। এই তরকারিটা সিজন অনুযায়ী চেঞ্জ হয়ে থাকে। বেলুর মঠে সবাইকে পেট ভরেই খাওয়ানো হয়, তাই প্রথমবার পরিবেশনের পর খাবারের ট্রলিগুলি আরও একবার রাউন্ড করানো হয়। আপনি যদি বাড়ির জন্য ভোগ প্রসাদ পার্সেল নিয়ে যেতে চান তাহলে অবশ্যই একটি পাত্র সঙ্গে নিয়ে আসতে হবে এবং সেটি আপনার বসার সিটের পাশে এক সাইডে ঢাকনা খুলে রাখতে হবে। সেকেন্ড রাউন্ডে প্রসাদ দাতারা বাড়ির জন্য সেই পাত্রে প্রসাদ দিয়ে দেবেন, তার জন্য এক্সট্রা কোনো কুপন নিতে হয় না। কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম রাউন্ডে কিন্তু বাড়ির জন্য দেওয়া হয় না। ওই তো এই তাকাও পেট ভরে খিচুড়ি আর গরম গরম তরকারি শেষ করেই উঠে পড়বেন না, যেন এর পরেই আসছে মন ভালো করা টক মিষ্টি চাটনি। এই চাটনিটাও সিজনাল, গরমের সময় কাঁচা আমের আর শীতকালে টমেটোর চাটনি খাওয়া তো হলো, এবার কি ভাবছেন উঠে পড়বেন? দাঁড়ান দাঁড়ান, একটু মিষ্টি মুখ করবেন না? নিন, চলে এসেছে খাঁটি দুধের মিষ্টি মিষ্টি পায়েস, যার স্বাদ এক কথায় অতুলনীয়। এইবার ভোজন সম্পূর্ণ হলো। কি আপনারও খেতে ইচ্ছে করছে? তাই তো, তাহলে চলেই আসুন না একদিন, আর এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করে যান। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেলুর মঠে সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করা হয়, তাই একটা ব্যাচের খাওয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই এখানকার কর্মচারীগণ দ্রুততার সাথে থালা গ্লাসগুলি সংগ্রহ করে নিচ্ছে ও বেঞ্চগুলিও সাথে সাথে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যাতে পরের ব্যাচটি বসে পড়তে পারে। আমাদের ভোগ খাওয়াও সম্পন্ন। এই গেট দিয়ে বেরিয়ে সামনে রয়েছে পানীয় জল, হাত ধুয়ে নিয়ে ডান দিকের রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে বাইরে। আর মঠে প্রবেশ করতে পারবেন না। গেট থেকে বেরিয়ে ভাবছেন কোন দিকে যাবেন। কোনো চিন্তা নেই, বেলুর মঠ কর্তৃপক্ষ দ্বারা আপনার সুবিধার জন্য গেটের একদম সামনে একটি দিক নির্দেশক বোর্ড লাগানো আছে। আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই এখান থেকে ফেরিঘাটের দিকে চলে যাব। বেলুর মঠ ফেরিঘাট যাবার রাস্তা এই দিকে। তাহলে এই ভিডিওটি এই পর্যন্ত। আমাদের সঙ্গে এই বেলুর মঠের সম্পূর্ণ যাত্রাটি তোমাদের কেমন লাগলো
নিচে কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্টস আমাদের অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ভিডিও উপহার দেবার। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো রূপাস ওয়ার্ল্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য রূপাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।